যখনই বিশ্বে বড় কোনো স্ক্যান্ডাল হয় দেখবেন বড় বড় সব লিডারদের নাম চলে আসে, কিন্তু একজন মানুষ সবসময় সব কিছুর ওপরে। আজকের এই পর্বে আমরা ঠিক সেই মানুষটার ভ্লাদিমির পুতিনের উত্থানের গল্পটাই শুনব। এই যেমন ধরুন অ্যাপস্টিন ফাইলসের কথা, কত ক্ষমতাধর লোকের নাম যে ফাঁস হলো, কিন্তু একজনকে ঘিরে ছিল একটা অদ্ভুত নীরবতা। তার নামটা সেখানে ছিল না, আর এই না থাকাটাই কিন্তু তাকে সবার থেকে আলাদা করে দেয়। এই কথাটা একদম তার বাস্তবতার প্রতিচ্ছবি, তাই না? মনে হয় যেন তিনি নিজের চারপাশে এমন এক শক্ত দেয়াল তুলে রেখেছেন যেখানে বাইরের দুনিয়ার কোনো বিতর্কই ঢুকতে পারে না। প্রশ্ন হলো কিভাবে? আর এই প্রশ্নটাই কিন্তু সবচেয়ে জরুরি। একটা সাধারণ প্রায় অভাবের শৈশব থেকে ক্ষমতার একেবারে চূড়ায় পৌঁছানো, এই অবিশ্বাস্য জার্নির পেছনে আসলে কি ছিল? কোন ফিলসফি, কোন ঘটনাগুলো তাকে আজকের পুতিন বানিয়েছে? চলুন একদম শুরু থেকে দেখা যাক। তো তার গল্পটা শুরু হয় একটা যুদ্ধবিধ্বস্ত শহর থেকে, আর তার চরিত্রটা যে এমন হবে তার পেছনেই পরিবেশের একটা বিরাট ভূমিকা ছিল। একবার শুধু দৃশ্যটা কল্পনা করুন। পুতিন যে শহরে জন্মেছিলেন সেই শহরের বাতাসে তখনও যেন মৃত্যু আর ধ্বংসের গন্ধ লেগেছিল। মানে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর একটা অবরোধের ক্ষত বয়ে বেড়াচ্ছিল গোটা শহরটা। তার ছোটবেলার বাস্তবতা ছিল আসলে টিকে থাকার একটা যুদ্ধ। ভাবুন, একটা ভাঙাচোরা বাড়ির এক রুমের একটা ঘরে থাকা, বাবা মায়ের দিনরাত খাটুনি, আর তার উপর দুই ভাইকে হারানোর কষ্ট, এই সব কিছু নিয়েই ছিল তার জীবন। আর স্কুলে, সেখানেও তিনি ছিলেন বেশ রোগা পাতলা, তাই প্রায়ই অন্যদের বুলিংয়ের শিকার হতেন। এই যে জীবন দর্শন, এটা কিন্তু তিনি কোনো বই পড়ে শেখেননি, শিখেছিলেন একেবারে নিজের অভিজ্ঞতা থেকে। ঘটনাটা হলো, একবার বাড়ির সিঁড়িতে একটা ইঁদুরকে তিনি কোণঠাসা করে ফেলেন, আর তখন ওই ইঁদুরটা বাঁচার জন্যে মরিয়া হয়ে উল্টো তাকেই আক্রমণ করে বসে। পুতিন সেদিনই বুঝেছিলেন দুর্বলতা দেখানো যাবে না, যদি লড়তেই হয় তাহলে প্রথম আঘাতটা নিজেকেই করতে হবে। ছোটবেলায় দেখা স্পাই সিনেমাগুলো তার মাথায় একটা নতুন স্বপ্ন ঢুকিয়ে দেয়। স্বপ্নটা ছিল দেশের জন্য কাজ করার, কিন্তু পর্দার আড়াল থেকে। আর এই স্বপ্নটাই তাকে টেনে নিয়ে যায় সোভিয়েত ইউনিয়নের সেই বিখ্যাত গোয়েন্দা সংস্থা কেজিবির দরজায়। আর তার জেদটাও ছিল মারাত্মক। কেজিবিতে জয়েন করার জন্য যা যা করতে বলা হয়েছিল তিনি ঠিক তাই করেন। এক অফিসার তাকে পরামর্শ দেন আইন নিয়ে পড়তে, তো তিনি আইন পড়া শেষ করলেন, আর মাত্র 23 বছর বয়সেই তার স্বপ্নটা সত্যি হলো। তিনি হয়ে গেলেন কেজিবির একজন অফিসার। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা আসে ঠিক এই সময়ে। সালটা 1989। বার্লিন ওয়াল ভেঙে পড়েছে, আর তখন পূর্ব জার্মানির ড্রেসডেনে একদল ক্ষুব্ধ জনতা তার কেজিবি অফিসটা ঘিরে ফেলে। সোভিয়েত ইউনিয়নের বিশাল সাম্রাজ্য তখন চোখের সামনে হুড়ুমুড়িয়ে ভেঙে পড়ছে। এই একটা কথাই তার সব কিছু দেখার ভঙ্গি, তার পুরো বিশ্ববিখ্যাটাই চিরদিনের জন্য বদলে দেয়। মস্কো চুপ, এর মানেটা ছিল খুব পরিষ্কার। কেন্দ্র দুর্বল, কেন্দ্র অসহায়। একটা সুপার পাওয়ারের এমন অসহায় আত্মসমর্পণ দেখে তার মনে দুর্বল নেতৃত্বের প্রতি প্রচণ্ড ঘৃণা জন্মায়। আর তখনই তিনি হয়তো মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, রাশিয়াকে আর কখনো এতটা দুর্বল হতে দেওয়া যাবে না। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পুরো রাশিয়া জুড়ে তখন সাংঘাতিক বিশৃঙ্খলা, আর এই রকম একটা টালমাটাল অবস্থায় কিন্তু পুতিনের মতো একজনের জন্য ক্ষমতার দরজাটা খুলে দিয়েছিল। ঘটনাটা 1999 সালের। রাশিয়ার বিভিন্ন অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে হঠাৎ একের পর এক বোমা ব্লাস্ট হতে শুরু করে। 300-রও বেশি সাধারণ মানুষ মারা যায়। পুরো দেশ তখন ভয় আর আতঙ্কে কাঁপছে, আর এই হামলার জন্য দায়ী করা হয় চেচেন জঙ্গিদের। তখনকার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন যখন পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন, ঠিক তখনই প্রধানমন্ত্রী পুতিন সামনে আসেন। তিনি চেচনিয়ার বিরুদ্ধে ভয়ঙ্কর একটা প্রতিশোধের ডাক দেন। শুরু হয় যুদ্ধ, আর রাশিয়ান টিভিতে তখন দিন রাত সেই যুদ্ধের ভয়াবহ দৃশ্য দেখানো হচ্ছিল। রাশিয়ার মানুষ তখন এমন একজন শক্ত নেতা খুঁজছিল, যিনি দেশের নিরাপত্তা ফিরিয়ে আনতে পারবেন। পুতিনের এই নির্মম পদক্ষেপ রাতারাতি তাকে সেই হিরোর আসনে বসিয়ে দেয়। তিনি যেন প্রমাণ করে দিলেন যে তিনি কথায় নয়, কাজে বিশ্বাসী। তো ক্ষমতা তো পাওয়া গেল, এরপর তার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়
এই ক্ষমতাকে কিভাবে আজীবনের জন্য ধরে রাখা যায়? দেখুন, রাশিয়ার সংবিধানে একটা নিয়ম ছিল, টানা 2 বারের বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবে না। তো মেয়াদ যখন শেষ হলো, পুতিন দারুণ একটা রাজনৈতিক চাল চাললেন। তিনি তার খুবই বিশ্বস্ত একজন দিমিত্রি মেদভেদেভকে প্রেসিডেন্ট বানিয়ে দিলেন আর নিজে হলেন প্রধানমন্ত্রী। কিন্তু ক্ষমতার আসল রিমোট কন্ট্রোলটা কিন্তু নিজের হাতেই রাখলেন। পুরো ব্যাপারটা ছিল একটা নিখুঁত প্ল্যানের মতো। প্রথমে প্রেসিডেন্ট, তারপর নিয়ম বাঁচাতে প্রধানমন্ত্রী, আর তারপর সংবিধান বদলে দিয়ে আবার প্রেসিডেন্ট পদে ফিরে আসা। এই কৌশলের মাধ্যমেই তিনি নিজের শাসনকালকে প্রায় অনির্দিষ্টকালের জন্য লম্বা করার রাস্তাটা তৈরি করে ফেলেন। আর এই ক্ষমতাকে একেবারে নিষ্কণ্ঠক করতে গিয়ে তিনি পথের সব কাঁটা সরিয়ে দিয়েছেন। যে ধনী ব্যবসায়ীরাই তার বিরুদ্ধে গেছে, তাদের হয় দেশ ছাড়তে হয়েছে, নয়তো জেলে যেতে হয়েছে। আনা পলিটভকভস্কায়ার মতো সাংবাদিক, যিনি তার সমালোচনা করতেন, তাকে খুন হতে হয়েছে। আর অ্যালেক্সেই নাভালনি বা ইয়েভজেনি প্রিগোজিনের মতো বিরোধীদের শেষ পরিণতি কী হয়েছে তা তো আমরা সবাই জানি। দেশের ভেতরে ক্ষমতা পাকাপোক্ত করার পর পুতিনের নজর গেল আন্তর্জাতিক রাজনীতির দিকে। তার লক্ষ্য ছিল একটাই, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়া যে সম্মান হারিয়েছিল সেটা পুনরুদ্ধার করা, আর গোটা বিশ্বকে রাশিয়ার আসল শক্তিটা বুঝিয়ে দেওয়া। আর তার ফরেন পলিসি ছিল বরাবরই বেশ অ্যাগ্রেসিভ। যেমন ধরুন 2008-এ জর্জিয়ায় যুদ্ধ, 2014-তে ক্রিমিয়া দখল, আর সবশেষে 2022-এ ইউক্রেনে পুরো দস্তুর অ্যাটাক। এই প্রত্যেকটা পদক্ষেপই ছিল আসলে পশ্চিমাদের জন্য রাশিয়ার একটা পরিষ্কার মেসেজ। পুতিন এটাই বুঝিয়ে দিতে চেয়েছেন যে রাশিয়াকে ছাড়া বিশ্বে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া যাবে না। পুতিনের এই লম্বা শাসনকাল বিশ্ব ইতিহাসে নিঃসন্দেহে একটা জটিল অধ্যায়। তার কাজকর্ম রাশিয়াকে তো বদলে দিয়েছেই, কিন্তু ভবিষ্যতের জন্য রেখে গেছে এমন অনেক প্রশ্ন যার উত্তর এখনও মেলেনি। তার লিগেসি বা উত্তরাধিকারের কিন্তু দুটো দিকই আছে। একদিকে তিনি ভেঙে পড়া রাশিয়াকে একটা স্থিতিশীল অবস্থায় এনেছেন, অর্থনীতিকে চাঙ্গা করেছেন, আর এগুলোর জন্যই দেশের ভেতরে তিনি ব্যাপক জনপ্রিয়। আবার অন্যদিকে তার বিরুদ্ধে রয়েছে এক নায়কতন্ত্র আর মানবাধিকার ভাঙার মতো মারাত্মক সব অভিযোগ, আর এই কারণে পশ্চিমাদের চোখে তিনি একজন ভিলেন। তো আমাদের এই আলোচনাটা শেষ হচ্ছে একটা খুব বড় প্রশ্ন দিয়ে, যে রাশিয়াকে পুতিন নিজের হাতে নিজের মতো করে গড়ে তুলেছেন, তারপরে সেই দেশের ভবিষ্যৎ কী হবে? তিনি কি এমন কোনো সিস্টেম তৈরি করে গেছেন যা তার পরেও টিকে থাকবে, নাকি তার সাথেই এই গোটা অধ্যায়ের শেষ হয়ে যাবে? এই উত্তরটা সম্ভবত সময়ই বলতে পারবে।